আসসালামু আলাইকুম। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আরজালে শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ। তোমাদের পূর্ব নির্ধারিত আজকে গতকাল আমি নোটিশ দিয়েছিলাম তোমাদের আজকে আমি আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রেইনকোট গল্পটি সম্পর্কে পড়াবো। এই গল্পটির লেখক পরিচিতি, শব্দার্থ এবং পাঠ পরিচিতি, মূল বিষয়বস্তু সম্পর্কে গত ক্লাসে বলেছি, কিন্তু আজকে আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আবার এই রেইনকোট গল্পটির মূল বিষয়বস্তু সম্পর্কে বলে আমি মূল গল্পটা আজকে আলোচনা করব। আজকে এবং আগামী বুধবারে আমার আরেকটি ক্লাস রয়েছে, সেখানে আশা করছি আজকে এবং সেদিন দুটো ক্লাস নিলে তোমাদের এই রেইনকোট গল্পটি শেষ হবে। তো যাই হোক, তোমাদের আমি পড়াবো রেইনকোট গল্পটি। গত ক্লাসে আমি ছোট গল্প কি এবং এই আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকর্ম, তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো আছে সেটা বিষয়ে আলোচনা করেছি এবং তোমাদের এই রেইনকোট গল্পের বিষয়বস্তু কী বিষয় আছে সে বিষয়ে ক্লাস নিয়েছি। আজকে আবার আমি তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছেন বাংলাদেশের বিশেষভাবে 1947 পরবর্তী সময়কার যারা গল্পকার তাদের মধ্যে, যারা সাহিত্যিক বা কথা সাহিত্যিক তাদের মধ্যে অন্যতম সেরা একজন সাহিত্যিক। আখতারুজ্জামান ইলিয়াস তিনি যেখানে যেটা দেখেছেন সেটারই সাহিত্যিক রূপ তথা বর্ণনাত্মক রূপকে ফুটিয়ে তুলেছেন। তিনি বেশি সাহিত্যকর্ম লেখেননি, যতটুকু লিখেছেন সেটাই হয়ে উঠেছে সাহিত্যিক মূল্যমানে এক অনবদ্য সম্পদ, সাহিত্যিক গুণে গুণান্বিত। যেমন আমরা আলোচনা করতে পারি যে তোমার মাত্র 2টি উপন্যাস লিখেছেন এবং যে 2টি উপন্যাস লিখেছেন সেই 2টি উপন্যাসই হচ্ছে বাংলা সাহিত্যে, বিশেষভাবে বাংলাদেশের সাহিত্যে কালোজয়ী উপন্যাস। যেমন 2টি উপন্যাসের মধ্যে একটা হচ্ছে চিলেকোঠার সেপাই আর একটা হচ্ছে খোয়াবনামা। এই 2টি উপন্যাসই বাংলা সাহিত্যের অনবদ্য সম্পদ। আর তিনি মাত্র 5টি গল্পগ্রন্থ লিখেছেন, যেখানে গল্পের সংখ্যা ছিল 28। সেই 5টি গল্পগ্রন্থ হচ্ছে, একটি হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দুজকের ওম এবং জাল স্বপ্ন স্বপ্নের জাল। এবং তোমরা নিশ্চয়ই জানো, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই যে গল্প গ্রন্থটা সেই গল্পগ্রন্থেরই অন্তর্গত হচ্ছে তোমাদের এই বিখ্যাত রেইনকোট গল্পটি। আমি গত ক্লাসে এটুকুও বলেছিলাম যে এই রেইনকোট গল্পটি হচ্ছে তোমাদের যতগুলো গল্প বা প্রবন্ধ আছে তার মধ্যে অন্যতম সেরা একটি গল্প। কেননা আমি এটা এই জন্যই বলছি, এটা হচ্ছে তোমার গল্পের বিষয়বস্তু তথা তাৎপর্যের উপর ভিত্তি করে। কেননা এটা হচ্ছে এই রেইনকোট গল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধ নির্ভর একটি গল্প। তোমাদের যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প বা সাহিত্যকর্ম থেকে যে কোনো সৃজনশীল বা যে কোনো প্রশ্ন আসাটাই স্বাভাবিক, যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের মহান গৌরবময় গাথা। মুক্তিযুদ্ধ ছাড়া তো আমরা আমাদের অস্তিত্ব, আমাদের বাংলাদেশকে কল্পনা করতে পারি না। যেহেতু এই গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই কারণে এটার মূল্যমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আলোচনা করব, যেহেতু রেইনকোট গল্পটি এখন আমি ধরে ধরে তোমাদের আমি পড়াবো। আজকে তোমাদের আমি এই পৃষ্ঠার মতো পড়াবো, আর পরে হয়তো 2 পৃষ্ঠার মতো বাকি থাকবে। 2টা ক্লাস, অর্থাৎ আগামী বুধবারে আর একটা ক্লাস নিলে এই রেইনকোট গল্পটি শেষ হবে। এখন গল্পটির বিষয়বস্তুতে যাব। এখনই গল্পটা আমি পড়া শুরু করব। তার আগে আর একটা কথা তোমাদের বলা দরকার যে এই গল্পের মূল বিষয়বস্তু কি। তোমাদের সৃজনশীল প্রশ্ন কোন বিষয়বস্তুকে বা কোন বিষয়বস্তুর উপর নির্ভর করে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। যেমন এখানে মনে রাখবে 3টা বিষয়। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, সেই একটি পক্ষ। সে পক্ষের মধ্যে আছে, মনে করো এই গল্পের যিনি নায়ক সেই নুরুল হুদার সাথে সহকর্মী আব্দুস সাত্তার মৃধা। তারপর এই গল্পটি যার
রেইনকোটের উপরে ভিত্তি করে গল্পটির নামকরণ করা হয়েছে সেই মুক্তিযোদ্ধা মিন্টু। ঠিক আছে, সেই মিন্টুর রেইনকোটটি পড়েই তো নুরুল হুদা যাবতীয় যা কিছু করলো, আমরা একটু পর পড়লে সেটা বুঝতে পারবো। এরা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আর এর বিপক্ষে যারা শক্তি জুগিয়েছে, বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি পাকিস্তানিদের দোসর, পাকিস্তানিদের সাহায্য করেছে, যাদের মনে প্রাণে ছিল পাকিস্তান জয় হোক। তো এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে দল তথা আল বদর আল শামস বাহিনী, সেই বাহিনী বা সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল এখানে তোমার ডক্টর আফাজউদ্দিন আহমেদ বা আফাজ আহমেদ। তিনি ছিলেন তৎকালীন অর্থাৎ 1971 সালে ঢাকা কলেজের প্রিন্সিপাল। পরে ছিল আকবর সাজিদ, উর্দুর একজন প্রফেসর। আর একজন ছিল ইসহাক মিয়া, যিনি ছিলেন প্রিন্সিপালের পিয়ন। ঠিক আছে, পিয়ন হলেও তার এই কিছু উর্দু জানতো, তার পূর্বপুরুষের কারণে, এই উর্দু জানার কারণে মুক্তিযুদ্ধের সময় তার একটা, যেহেতু প্রিন্সিপাল মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের সাথে উর্দুতে কথা বলতে হতো, তার যেহেতু প্রিন্সিপাল ঠিকমতো উর্দু বলতে পারতো না, এই কারণে দোভাষী হিসেবে ওই তার পিয়নেই পাকিস্তানিদের সাথে তথ্যের আদান প্রদান বা কথাবার্তা বলতো। তো এই জন্য এই ইসহাক মিয়া যে কলেজের পিয়ন বা প্রিন্সিপালের পিয়ন, সে হচ্ছে এইখানে রাজাকার চরিত্রের সহায়ক বা এবং পাকিস্তানিদের দোসর। এখানে চরিত্রগুলো আমি আবার বলছি, দেখো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তথা মূল চরিত্র হচ্ছে নুরুল হুদা, গল্প কথক বা এই গল্পের নায়ক। আর তার স্ত্রী হচ্ছে আসমা, যে নুরুল হুদার স্ত্রী, এবং এই আসমার ভাই অর্থাৎ নুরুল হুদার শ্যালক, তার নাম হচ্ছে মিন্টু। এই যে আমরা গল্পটা পড়ছি রেইনকোট, এই রেইনকোট মানে বৃষ্টির সময় পরে যে কোট, সেই রেইনকোটটা ছিল ওই মুক্তিযোদ্ধা মিন্টুর। ঠিক আছে, পরে আব্দুস সাত্তার মৃধা, তিনি ভূগোলের শিক্ষক। নুরুল হুদা আমাদের গল্পের যিনি নায়ক, তিনি ছিলেন কেমিস্ট্রি বা রসায়নের শিক্ষক তথা প্রভাষক। ডক্টর আফাজ আহমেদ, এই নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে গল্প মনে রাখতে হলে, গল্প পড়তে হলে। তো এইখানে দেখা যাচ্ছে যে ডক্টর আফাজ আহমেদ তিনি ছিলেন কি তৎকালীন ঢাকা কলেজের প্রিন্সিপাল। আকবর সাজিদ উর্দুর প্রফেসর, কর্নেল, আর্মিড কর্নেল, যিনি ঢাকা কলেজের মধ্যে যে অস্থায়ী যে তারা বানিয়েছিল, ক্যাম্প বানিয়েছিল, সেই ক্যাম্পের প্রধান কর্নেল সাহেব। আর ইসহাক মিয়া প্রিন্সিপালের পিয়ন। আর হচ্ছে যে এখানে দুটো চরিত্র এমনি আছে, সেটা হচ্ছে নুরুল হুদার একটা ছেলে যার বয়স ছিল 5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। এই চরিত্রগুলো আমাদের গল্পের ভিতরে যখন আমরা পড়ব তখন লাগবে। তো এখানে যে বিষয়টা নিয়ে মূল কাহিনী সেটা মনে রাখে আমি আবার এক লাইনে বলে দিচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় একজন ভীরু একজন শিক্ষক যে কিনা সবকিছুতে ভয় পায়, সেই শিক্ষকই একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরে কিভাবে আস্তে আস্তে করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে পরিণত হলো, মুক্তিযুদ্ধের চেতনা তার মধ্যে সঞ্চারিত হয়ে কিভাবে সে পাকিস্তানিদের অত্যাচার সহ্য করে মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করলো, সেই বিষয়টাই হচ্ছে এই রেইনকোট গল্পটি। এখন তোমাদের যারা আমার ক্লাস লাইভ শুনছো তারা সবাই রেইনকোট গল্পটি সবাই বইটা বের করো, আমি এখন গল্পটি তোমাদের একটু পড়িয়ে বুঝিয়ে দেব। প্রথমেই দেখো আছে যে ভোর রাত থেকে বৃষ্টি। আমি ঘটনাটা একটু ফ্ল্যাশব্যাক একটু বলি আবার। মনে করো লেখকের তথা গল্পকথক তথা নুরুল হুদা গল্পের যিনি নায়ক, তার বাসা হচ্ছে মিরপুরে। মিরপুর থেকে দক্ষিণে অর্থাৎ ঢাকা কলেজে। তো ঢাকা কলেজের গেটের পাশে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা পাকিস্তানিদের ভাষায় মিসক্রিয়েন্টকারী বা দুষ্কৃতিকারী, কিন্তু আমাদের কাছে তো মুক্তিযোদ্ধা, তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তার কলেজের মধ্যে প্রিন্সিপালের বাসভবনের গেটে তার একটা গ্রেনেড ছুঁড়েছে। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটেছে, এটা মনে রাখবে যে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনায়
ওই ঢাকা কলেজের মধ্যেই যে জিমনেশিয়াম, সেখানে পাকিস্তানিরা অস্থায়ী ক্যাম্প বানিয়েছে, সেখানে তাদের সেনাবাহিনীরা থাকে। তো যেহেতু ঢাকা কলেজে আক্রমণ করেছে, এই কারণে কলেজের অধ্যাপক হিসেবে, কলেজের একজন সহকর্মী হিসেবে প্রিন্সিপাল সহ সব শিক্ষক কর্মচারীদের কর্নেল সাহেব ডেকেছে। তো ওই ডাকার জন্য প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া তিনি মিরপুরের বাসায় গিয়েছেন। কাকে? এই তোমার নুরুল হুদা তথা গল্পের নায়ককে ডেকে আনতে, তলব করতে। সে এখন উর্দু বলা ছেড়ে দিয়েছে, অনেক কয়েক মাস হলো মানে বাংলা বলা ছেড়ে দিয়ে উর্দু ভাষায় কথা বলছে। বাঙালি, বাট পাকিস্তানিরা আসছে, যুদ্ধ শুরু হয়েছে, অতএব সে উর্দু বলে পাকিস্তানিদের কাছে প্রিয় হয়। তো এমন একটা পরিস্থিতিতে লেখক ভয়ে সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত, যে কখন কি হয়, চারিদিকে গোলাগুলির শব্দ, সে অবস্থায় আছে। তিনি কিছু কলেমা মুখস্থ করেছে, মাথায় টুপি রাখেন কোথাও গেলে, যাতে করে পাকিস্তানিরা ধরলে কমপক্ষে কলেমাগুলো বলতে পারে এবং টুপিটা থাকলে যা তাদের হাত থেকে বাঁচতে পারে। তো এই গল্পের কথক তিনি ছিলেন কিসের? কেমিস্ট্রির ঢাকা কলেজের শিক্ষক। তো তিনি এই অবস্থায় আছেন, পরিবেশটা বোঝো, এই অবস্থায় আছেন। তো এই অবস্থায় থেকে যেহেতু যে ট্রান্সফরমার বাস্ট করে দিয়েছে এবং গ্রেনেড মেরেছে প্রিন্সিপালের বাসভবনের গেটে, এই কারণে এই প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া তিনি এসেছেন গল্প কথক তথা গল্পের নায়ক নুরুল হুদাকে ডাকতে। তো নুরুল হুদা দেখো এবার কি করছে, গল্পটা শুরু হয়েছে। এখন গল্পটা শুরু হয়েছে, দেখো। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল মানে শব্দ। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, অর্থাৎ এই বৃষ্টি অবিরামভাবে 3 দিন চলছে। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, মানে জেনারেল কথা, সাধারণ বার্তা। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ একেবারে স্পেসিফিক শ্রেণীকরণও আছে। যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু। এ দেখো সাহিত্যিক পরিভাষা, কত সুন্দর অন্তমিল রেখে লেখক লিখছেন। 3 দিন মেঘের গুড়, অর্থাৎ 3 দিন মেঘ ডাকাডাকি হয়েছে। তারপর বুধের সকালে নামলো জল, অর্থাৎ বুধবারে বৃষ্টি নামা শুরু হলো। বিকালে মেঘ কয় এবার চল, মানে বিকালবেলা মেঘ এবার চলে যায়। পরে আবার বলেছে দেখো বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট, অর্থাৎ একটু রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট। এরপরে বলছে অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। এই ফুটফাট মানে হচ্ছে গুলির শব্দ, পাকিস্তানিরা এখানে সেখানে গুলি চালায়। তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পাকিস্তানি সৈন্যবাহিনী বাইরে হয়তো বেরোচ্ছে না, এই কারণে গোলাগুলি যে ফুটফাট শব্দ সেটা হচ্ছে না। এরপরে বলেছে বাদলায় বন্দুক বারুদকে একটু জুড়িয়ে নেবে না। লেখক বলছেন, গল্পকথক বলছেন, বাদলা মানে বৃষ্টিতে কি তোমার এই বন্দুক বারুদ এগুলো কি জিরিয়ে নেবে না, মানে রেস্ট নেবে না, বিশ্রাম নেবে না। এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, বলছেন এই কটা দিন নিশ্চিন্তে আরাম আয়েশ করো। তার হলো কই, গল্পকথক বলছেন তার হলো কই। ম্যান প্রপোজেস মানে ম্যান যে নিত্য নৈমিত্তিক যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো করে, মানুষের যে কাজ অবিরাম চলা, সেটা তো থাকেই, নিত্য কাজ, নিত্য সবকিছু। বলছে এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ। বলছেন এমন চমৎকার বাদলা মানে বৃষ্টির দিনে সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ, হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। অর্থাৎ এই শীত যেটা লেখককে যেটা শান্তি দিচ্ছে, সেটার পেছনে কড়া নাড়া শুরু করেছে। বাইরে বৃষ্টি হয়, তাহলে কড়া নাড়ছে, তখন তার কলিং বেল ছিল না, কড়া মানে ওই যেটা দিয়ে তালা দেয়, যে এই থাকে দরজার সামনে, সেটা ধরে নাড়ছে। পরে বলছেন সব ভেস্তে দিল। মিলিটারি আছে তার ঘরে, সে মনে করছে মিলিটারি এসে গেছে, মানে পাকিস্তানি সেনাবাহিনী এসে গেছে। মিলিটারি আছে তার ঘরে, আল্লাহ গো। এরপরে সে পড়া শুরু করছে, দেখো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সে আরবি পড়া শুরু করছে যে আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ, এরকম করে দোয়া করছে, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরে পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে, অর্থাৎ অনেক সূরা কালাম সে এই কয় মাসে মুখস্থ করেছে। কারণ কি? পাকিস্তানিরা ধরলে যাতে করে সে সেটার জবাব দিতে পারে, জবাব দিয়ে সে যে মুসলমান এটা সে প্রমাণ করতে পারে, এই কারণে সে কিছু সূরা কালাম মুখস্থ করেছে। পরে বলছে রাস্তায় বেরোলে 5 কলেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপরে, অর্থাৎ 5 কলেমা সবসময় মুখস্থ রাখে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তার মানে দেখো ওই সময়ের পরিবেশটা কেমন ছিল, কত ভীত সন্ত্রস্ত পরিবেশ ছিল। তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিয়ে দিতে ভুলে গেল, অর্থাৎ দোয়া মাথায় মনে আসছে কিন্তু টুপি মাথায় দিয়ে যে দরজা খুলবে সেটা সে ভুলে গেছে। দুটো ছিটকানি একটা খিল আটকায় আর একটা, এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটায় সঙ্গে সঙ্গে ঢোকে প্রিন্সিপালে পিয়ন, অর্থাৎ এই প্রিন্সিপালে পিয়ন যার নাম হচ্ছে ইসহাক মিয়া। আলহামদুলিল্লাহ, মিলিটারি না, অর্থাৎ লেখক বা গল্পকথক নুরুল হুদা তিনি বলছেন আলহামদুলিল্লাহ মিলিটারি তো না। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, অর্থাৎ ওই যে মিলিটারি হয়নি, পিয়ন আসছে, এই কারণে সে তো বেঁচে গেছে, এই কারণে বলছে তার কল্পনা অভিব্যক্তি ব্যক্ত করছে। সে বলছে পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, অর্থাৎ লোকটার গলা চিনচিনে, আওয়াজ বেশি। স্যার নে সালাম দিয়া, মানে স্যার সালাম দিছে বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু চুষে নেয়, অর্থাৎ প্রথমে তো কোমল ভাবে বলেছে, হয়তো ভুলে বা যে কোনো কারণে, এখন হুকুম ছাড়ে এবারে হুকুমের সুরে বলছেন তলব কে আভি জানে হোগা, মানে তলব করেছে এখনই যেতে হবে, মানে প্রিন্সিপাল তলব করেছে এখনই যেতে হবে। এখন দেখো তার টনটা কিন্তু অন্যরকম। এরপরে বলছে কি ব্যাপার, গল্পকথক নুরুল হুদা তিনি বলছেন কি ব্যাপার, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়েছে গত রাতে। সে বলছে কলেজের যে দেওয়াল ঘেঁষে যে ট্রান্সফরমার সেখানে বোমা ফাটিয়েছে, মানে তখন দেখো সে উর্দুতে বলছে দেখো, বলছে মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্যারান লেখা, মানে ট্রান্সফরমারকে উল্টোভাবে সে তো বলছে, উর্দুতে বলছে তো ট্রান্সফরমার তোর দেয়া, একটু ভুলভাল বলছে মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া, মানে মিসক্রিয়ান্ট পাকিস্তানিদের ভাষায় মানে দুষ্কৃতিকারী, আমাদের কাছে তো তারা মুক্তিযোদ্ধা, তো সে মিসক্রিয়ান মানে দুষ্কৃতিকারীরা, ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া মানে ট্রান্সফরমার উড়াই দিছে। और ऑफ से जाने का टाइम প্রিন্সিপাল সাহেব কা কোঠি মে গ্রেনেড ফেকা, বলছে এরপর প্রিন্সিপাল সাহেবের মানে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের কোঠিমে কঠোর বা বাসভবন, গ্রেনেড ফেকা মানে প্রিন্সিপালের বাসভবনের সামনে গ্রেনেড ফিকে মারছে, গেট তোর গিয়া মানে গেট উড়ে গেছে। এরপরে বলছি ভয়াবহ কাণ্ড, লেখক বলছেন ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, ঢাকা কলেজের চিত্র, দেওয়ালের পর বাগান, তারপর হচ্ছে টেনিস লন, তারপর কলেজের দালান অর্থাৎ কলেজের বিল্ডিং, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, এই মস্ত দালান পার হয়ে বড় ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে যারা ঢাকা কলেজে গিয়েছো তারা এগুলো দেখতে পাবে। মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, বাদিকে প্রিন্সিপালের বাসভবন, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প, অর্থাৎ কলেজের যে জিমনেশিয়াম সেটা এখন মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে, পাকিস্তানি মিলিটারিরা। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায় ক্যাসে, তখন সে নুরুল হুদা প্রশ্ন করছে ক্যাসে, কিভাবে, ক্যাসে মানে কিভাবে। তোমাদের আমি জানি আমি যতটুকু হিন্দি পারি বা উর্দু পারি এর থেকে তোমরা অনেক বেশি পারো, কারণ তোমরা এত বেশি
ইন্ডিয়ান সিরিয়াল দেখো, যে আমি হয়তো এই যে উচ্চারণ করছি উর্দু, উর্দু আর হিন্দু তো কাছাকাছি 95% মেল, তা আমি হয়তো ভুলভাল উচ্চারণ করতে পারি উর্দু, তোমরা বেশিরভাগ বোঝো বলে আমি বিশ্বাস করি। ছেলেমেয়েরা বেশিরভাগই সিরিয়াল দেখো, হিন্দি ফিল্ম দেখো, তোমরা আমার থেকে বেশি অ্যাডভান্সড। তো যাই হোক, পরে বলছি প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে, বলছেন প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে। পরে বলছে উও আপকি কহ সকতা, মানে সেটি আপনিই বলতে পারেন। ওইগুলো কিভাবে ট্রান্সফর্মার ওরাইটরাই দিচ্ছে এগুলো আপনিই বলতে পারেন। দেখো কথাটার ইঙ্গিত, মানে সেই বা বলবে কি করে। পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি, মানে পিয়ন কি তার মিসক্রিয়ান্ট মানে দুষ্কৃতিকারীদের লোক ভাবে। তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে, মানে টেনশনে মুখ দিয়ে পানি পড়ছে, ঘাম পড়ছে। ইসাক মিয়া বৈঠিয়ে, মানে সে বলছেন ইসাক মিয়া আপনি বসুন, বৈঠিয়ে মানে বসুন। চাটা খাইয়ে মানে চাটা খান। আমার 5-7 মিনিট লাগেগা, মানে আমার 5-7 মিনিট লাগবে। নেহি, দেখো ইসাক মিয়া সে কিন্তু বাঙালি, বাট উর্দুতে কথা বলছে, বলছে নেহি। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সত্তার মৃধাকে ঘর জানে হোগা, মানে আব্দুল সত্তার মৃধা যিনি ভূগোলের প্রভাষক, তার বাসায় যেতে হবে। আপ আভি আইয়ে, মানে আপনি আসুন। এক কর্নেল সাহেব পৌঁছা গিয়া, মানে কর্নেল সাহেব কলেজে প্রিন্সিপালের ওখানে অর্থাৎ কলেজের মধ্যে আসছে। সব পরফস্কো এত্তালা দিয়া ফাওরা নেয়, মানে সব এই পরফস্কো মানে হচ্ছে সে তো প্রফেসরদের বলেছে, পরফস্কো মানে এই প্রফেসরদের ভুল উচ্চারণ। পর ফসর কো মানে প্রফেসর, সকল প্রফেসরদেরকে এত্তালা দিয়া মানে ডেকেছে। ফাওরনাইয়ে মানে ফরমান আসছে। পরে বলছে কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, অর্থাৎ কর্নেলের নেতৃত্বে মিলিটারিরা কলেজের দখল নিয়েছে। আর তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়, অর্থাৎ তাকেও ন্যস্ত করে, অর্থাৎ তাকে মিলিটারির অধীনে দিয়ে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। জিওগ্রাফি মানে ভূগোলের প্রফেসর, কে তার নাম হচ্ছে আব্দুস সত্তার মৃধা। ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে, অর্থাৎ ইসহাকের ভাব ভঙ্গি এমন যে সেই যেন এখন মিলিটারির কর্নেল। আরো নিচে নামতে পারে, তবে ভোরবেলা কলেজের ভিতরে, ভোরবেলা সকালবেলা কলেজের ভিতরে আসল কর্নেল খোদ চলে আসায় সে হয়তো ডিমোটেড মানে নিচুতে নেমে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, লেখক বলছেন। আরো নিচেও নামতে পারে, মানে তার যে হাব ভাব কর্নেলের মতো, তা বলছেন কর্নেল আসল কর্নেল আসছে, তাহলে ডিমোটেড হয়ে লেফটেন্যান্ট কর্নেল। আরো নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের দিকে তাকে ঠেলা মুশকিল, অর্থাৎ ক্যাপ্টেনের নিচে নিশ্চয়ই নামবে না, মানে তার এত আজহারি ঝুড়ি, এত তার সাহস বেড়েছে, কথাবার্তা টন বেড়েছে। মিলিটারি, পরে লেখক এটার বর্ণনা দিচ্ছে, মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে, মিলিটারি 25শে মার্চের পর থেকে প্রাদুর্ভাব ঘটে। তো মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ মানে ভীত। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। এপ্রিল মাস, মার্চে তো যুদ্ধ শুরু হলো, মার্চের পর কি মাস, এপ্রিল, তাহলে এপ্রিলের শুরু থেকে, এপ্রিল মাসের শুরু থেকেই সে কি করেছে, বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু, দাদা বা পরদাদার ভাইরার মামু, কত দূরের আত্মীয়, কে না কে সে বলছেন কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, অর্থাৎ উর্দুতে খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে এ কথা বলছে, দেখো এ কথা কে বলছে, এ কথা বলছে নুরুল হুদার স্ত্রী। তিনি বলছেন যেতেই হবে, যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, মানে নুরুল হুদার হাঁপানির রোগ ছিল, বলছেন অসময়ে তুমি আবার বৃষ্টিতে ভিজলে তোমার হয় সেই হাঁপানির ভাবটা বাড়লো। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? নুরুল হুদা বলছেন বউ এত সোহাগ করে বলছে, এগুলো কি শুনলে চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? অর্থাৎ প্রিন্সিপাল যে তাকে ধমকাবে এটার ভাগ তো আর বউ নিবে না। বলছেন বউ কি আর প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? কেন কথা বলছেন? এখানে সেখানে গুলি করলে তো কি
পঙ্গু হয়ে থাকবে বা তার কষ্ট বেশি হবে। কপালে গুলি করলে তো জায়গায় মরে যাবে, অর্থাৎ সে বেঁচে গেল। এই কারণে বলছি কপালে প্রিন্সিপাল রে বইলে কপালে গুলি করা যায় না, এগুলো কিন্তু সব তার কল্পনা, ফ্যান্টাসি। পরে বলছে প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এতটুকু তদবির করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে, অর্থাৎ পাকিস্তানিদের দোষর হচ্ছে কি প্রিন্সিপাল। তাহলে পাকিস্তান জিতে যাক, পাকিস্তানের ভালো হোক, এটা প্রিন্সিপাল চায়। এই কারণে বলছি যে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ছে, সময় নাই অসময় নেই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের অর্থাৎ সহকর্মীদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি, অর্থাৎ কি মাস? এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছে, অর্থাৎ তাদের রিকোয়েস্ট করেছে বা বলেছে, কি বলেছে? পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরিয়ে ফেলো, পাকিস্তানিদের বলেছে। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। এই লাইনটা কিন্তু ব্যাখ্যায় আসে যে এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা বলতে কি বোঝো। তখন তোমরা বলবে যে এটা কি ডক্টর আফাজ উদ্দিন আহমেদ পাকিস্তানি কর্নেলদের, ঠিক আছে, এই কথাটা বলেছে। আর সেটা বলার কারণ হচ্ছে যে শহীদ মিনার হচ্ছে বাঙালির জাতীয়তাবাদী চেতনার ধারক বাহক, অর্থাৎ শহীদ মিনার যদি সরিয়ে ফেলা যায়, তার বুদ্ধি হচ্ছে শহীদ মিনার যদি সরিয়ে ফেলা যায় বাঙালি চেতনা ধ্বংস হয়ে যাবে। এই কারণে সে বুদ্ধি দিয়েছে শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নিরোগ, অর্থাৎ পাকিস্তানের যে পাকসাফ শরীর সেটাকে নিরোগ মানে রোগ ছাড়া করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে, যেখানে গিয়েছে সেখানেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নেই, দেশে কোনো কলেজে আর শহীদ মিনার অক্ষত নেই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধ তার মানবে না। অর্থাৎ প্রিন্সিপাল যদি কর্নেলকে অনুরোধ করে যে না অন্য জায়গা গুলি দিয়ে না, ওর কপালেই দেন, তো এটা মানবে না। এটা কিন্তু কি সে রসিকতা হোক, তার মনের অভিমান থেকে হোক বলছে। আবার প্রিন্সিপালকে এগুলোকে বলা হয় প্যারাডক্স, মানে হচ্ছে বাক্য চাতুর্য, শব্দ চাতুর্য, শব্দ কৌশলে ঘায়েল করছে প্রিন্সিপালকে, পাকিস্তানি শাসন শোষণকে ধিক্কার জানাচ্ছেন। দেখো পরে বলছেন আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা বা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না। পরে বলছেন প্যান্টের ভিতরে পা গলিয়ে দিতে দিতে সেশনে রান্নাঘর থেকে, অর্থাৎ প্যান্টের মধ্যে পা সে ঢুকাতে অর্থাৎ প্যান্ট পরছে সে অবস্থা সে রান্নাঘর থেকে তার বউয়ের গলা শুনছে। দেখো বউ বলছে, রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, অর্থাৎ কাজ সেরে তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়, মানে বৃষ্টি শুরু হওয়ার আগে, বৃষ্টি এখন চলছে, এই বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজ কোথায় মনে রাখবে, মিরপুর ব্রিজের কাছ থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়, তার মানে দেখো তখনকার পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল। পরে বলছি এসব কথা এখন বলার দরকার কি? নুরুল হুদা বলছেন এসব কথা বলার দরকার কি? দেখো পরে বলছেন রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, অর্থাৎ রেডিও টেলিভিশন তো পাকিস্তানিরা দখল দিয়ে প্রেশার ক্রিয়েট করে সবাইকে বলাতে বাধ্য হচ্ছে যে পরিস্থিতি নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, অর্থাৎ আওয়ার মানে আমাদের, আলটিমেট অর্থাৎ অধিকাংশ এইম মানে লক্ষ্য একই জায়গায় আছে, রিমেইনস দ্য সেম অর্থাৎ একই জায়গা আছে, দ্যাট ইজ টু অর্থাৎ যেটা হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপলস, অর্থাৎ বলেছে যে আমাদের যে আলটিমেট ছিল আর সেটা ঠিকই আছে, সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ বলেছেন দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার, সেটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর করা টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদের কাছে,
অফ দ্য পিপল, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। আমাদের প্রেসিডেন্ট এটা বলছে খবরে। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা কেন বলে? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতায় কোলাবে না গো। বউ বলছেন এই বৃষ্টিতে শুধু ছাতায় কোলাবে না। বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। নুরুল হুদাকে উদ্দেশ্য করে বউ বলছে তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। পরে দেখো লেখক বলছেন ইস, বা গল্পকথক বলছেন ইস, আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হতে হয়, অর্থাৎ তার শ্যালকের জন্যই তাকে বেশি তটস্থ হতে হয়, উদ্বিগ্ন হতে হয়। বাড়ি থেকে, হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, অর্থাৎ যুদ্ধ শুরু হলে জুন মাসের দিকে। তার লেখকের বাসা ছিল কোথায়? মগবাজারে। সেই মগবাজারের 2 ফ্ল্যাটের একটা বাসা ছিল। জুনের 23 তারিখে মিন্টু চলে গেছে। জুলাইয়ের 1 তারিখে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো, অর্থাৎ বাড়ি চেঞ্জ করলো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আঁচ করতে পারে, সেখানে যদি কেউ আইডিয়া করতে পারে যে তার শ্যালক মুক্তিযোদ্ধা, তাহলে তো তার ক্ষতি হবে, কারণ সে বাসা চেঞ্জ করেছে। ও চলে যাওয়ার 3 দিনের পরেই, মিন্টু তার শ্যালক চলে যাওয়ার 3 দিন পরেই কি হলো দেখো, অর্থাৎ 23 তারিখে যদি যায়, 23, 24, 25, 26 তারিখেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা, অর্থাৎ পাশের ফ্ল্যাটের এক গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। অর্থাৎ সে জিজ্ঞেস করছিল, সেই বউটা নুরুল হুদার ওয়াইফকে, ভাবি আপনার ভাইটাকে দেখছি না। ব্যাস, এই শুনে সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হুন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার, কয়বার? 4 বার বাড়ি পাল্টাতে হলো। এখানে আসার পর নিচের তলায় ভদ্রলোক একদিন বলছিল, নিচের তলায় এক ভদ্রলোক থাকেন, তিনি বলছিল আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল অর্থাৎ যে যুদ্ধ, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, অর্থাৎ তার শ্যালকের প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই তো সে এখানে এসেছে, শান্তিতে থাকবে তাই। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে জানলা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, অর্থাৎ তখন মিরপুরের আশেপাশে বিল আর ধান ক্ষেত ছিল। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা সোকরার দল, অর্থাৎ মুক্তিযোদ্ধারা নাকি এদিকেও স্টেন গান নিয়ে চলে আসে নৌকা করে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে, অর্থাৎ তার বউ এবং সে নুরুল হুদা কিন্তু জানে মিন্টু কোথায় গিয়েছে মুক্তিযুদ্ধ করতে। কিসিঞ্জার সাহেব মানে হেনরি কিসিঞ্জার কে ছিল? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। সেই হেনরি কিসিঞ্জার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন। হেনরি কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয়, এটা লেখক বলছে, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার ঘাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। লেখক ব্যঙ্গ করে বলছেন এগুলো হলো আভ্যন্তরীণ ব্যাপার। না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক না। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, সেই মালিকের তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, অর্থাৎ এই নিচে যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক তার শ্বশুর হচ্ছে সর্দার গোছের রাজাকার, বড় ধরনের রাজাকার। সপ্তাহে 2-3 দিন, অর্থাৎ সপ্তাহে 7 দিনে 2-3 দিনে মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়, অর্থাৎ তাকে পাঠায়। তার মানে রাজাকার কত এখন ফুলে ফেপে উঠেছে, টাকা পয়সা হয়েছে। দেখি তো ফিট করে কিনা, অর্থাৎ এই কথা কে বলছেন? ফিট করে কিনা, অর্থাৎ যেই রেইনকোটটা সে পরছে সেটা ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে বলে, মিন্টু তো আবার অনেক লম্বা। এখানে আমার আছে দেখো, তোমরা বইয়ে আবার, যার বইয়ে আবার আছে আবারই থাক, আমার থাকলে আবার লেখো। মিন্টু তো আবার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের
তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা আসমার ঠিক হচ্ছে? সে প্রশ্ন করে যে আসমা এত বাড়াবাড়ি করছে, ভালোই হলো তো। এখন এ কথা বলছে কি আসমা বলছে ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না, তোমার পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে কার টুপিও এনে চড়িয়ে দেয় তার মাথায়। পরে নুরুল হুদার মেয়ে, বয়স তার 2.5 বছর, সে দেখো বলছে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে, সে ভয় পেয়ে গেছে। সে ভাবছে মিন্টু ঢুকে পড়লো নাকি অস্ত্র শস্ত্র, যেহেতু মিন্টুর কথা বলছে সে ভালো করে শুনিনি। এর মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি, তার মানে কত কিছু ভাবা শুরু হয়ে গেছে। ভীতু মানুষ না, দরজার সিটকে নিয়ে অখিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের তার ছেলে, যার বয়স 5 বছর, সেই 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, অর্থাৎ বলে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? মুক্তিবাহিনী, যেহেতু তার মামা মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর লোক, এর জন্য বলছে আব্বু তো তাহলে মুক্তিবাহিনী, তাই না? এরপরে এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচাপা খায় না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেছে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিসিমিসি ধরে না। সাবভার্সিভ মানে বিধ্বংসী অ্যাক্টিভিটিস মানে খারাপ কাজকর্মের সঙ্গে তারা সামহাও বা যে কোনো উপায়ে অর আদার ইনভলভড, যে কোনো উপায়ে তারা সম্পৃক্ত। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, অর্থাৎ সে মনে করছেন সে তো এগুলো থেকে অনেক দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, অর্থাৎ তার শ্যালক মেন্টু, সে তো বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে, অর্থাৎ মিলিটারি মেরে ফেলে। তাতে আর দুলা ভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে, এইগুলো একটু মনে রেখো। তাদের বিধ্বংসী, তাদের ধ্বংসযজ্ঞর বর্ণনা পাকিস্তানিদের সেটা আছে যে এই যে ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস টেলাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়, স্টাফরা রুমে, কলিকরা ফিস করে, কোথায় কোন বিড়ি জুড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের গুলিতে। এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে আছে, অর্থাৎ যুদ্ধে আছে, তারপর আছে ফ্রন্টে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়, অর্থাৎ এগুলো শুরু হলে সে আরও প্রিন্সিপালের কামরায় চলে যায়, সেখানে গিয়ে প্রিন্সিপালকে বাটি বা প্রিন্সিপালকে তোয়াজ করার জন্য, প্রিন্সিপালকে খুশি করার জন্য, প্রিন্সিপালের চামচামি করার জন্য। পরে বলছেন ডক্টর আফাজ আহমেদ খ্যাসখ্যাস গলায়, অর্থাৎ ডক্টর আফাজ আহমেদ অর্থাৎ প্রিন্সিপাল খ্যাসখ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু মানে যেটা আসবে, সেই আশু ও অবিসম্ভাবী পতন সম্বন্ধে, অর্থাৎ এই মুক্তিযোদ্ধাদের যে পতন সে প্রসঙ্গে কিছু ভবিষ্যৎবাণী শোনে, যে তারা হেরে যাবে এটা সেটা বলে আফাজ আহমেদ, পাকিস্তানিরা জয়ী হবে এটা বলে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, অর্থাৎ উর্দুর প্রফেসর যেহেতু পাকিস্তানের উর্দুভাষী, তাহলে উর্দুর প্রফেসর তার সাথে একটা ভালো সম্পর্ক, এই জন্য বলেছে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে আজকাল তোয়াজ করে, অর্থাৎ তার থেকে উর্দু ভাষা শিখবে, সে যে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবে এজন্য। তো তোমাদের আজকে অনেক সময় হয়ে গেছে, আজকে আমি এই পর্যন্তই পড়াতে চাচ্ছি। পরের দিন বাকি যে আর 2.5 পৃষ্ঠা আছে, আমরা বাকি আগামী বুধবার 12:50 তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে, সেদিনই এই বাকিটুকু পড়ে আমার এই রেইনকোট গল্পটা পড়ানো শেষ করব। আগামী বুধবারে যদি এটা পড়ানো শেষ হয়ে যায়, এরপরে তোমাদের জন্য আমার নির্ধারিত আছে তোমাদের ব্যাকরণের সমাস,
সমাস অংশটুকু। তো সমাসটা আমি হয়তো আগামী এই বুধবারে রেইনকোট পরিয়ে শেষ করে তারপরের বুধবারে হয়তো পড়াবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আশা করি আগামী ক্লাসে সবাই, আগামী বুধবার বই নিয়ে সবাই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে 12টা 50 মিনিটে। আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।